চব্বিশের জুলাইয়ে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান এইচএসসির পরীক্ষার্থী ইমাম হাসান তাইম। কি হয়েছিল সেদিন? ভাইয়ের সঙ্গে শেষ কথাই বা কি ছিল? গত 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সে সারাদিন আন্দোলন করেছে। তা আমি ওই দিন যেহেতু কারফিউ শুরু হয়েছে, আমি তাকে টেক্সট করেছি যে তুই আর আজকে বের হোস না। সে সিন করেছে কিন্তু অ্যান্সার দেয়নি। সে আমার কাছে রিচার্জ চেয়েছিল। সকালে আমি 10টার দিকে ঘুম থেকে উঠে দোকানে 9:30টার দিকে ঘুম থেকে উঠে দোকানে গিয়ে তার আগে রিচার্জ দিলাম তার ফোনে। রিচার্জ দিয়ে সে টাকাটা পেয়েছে কি না সেটা জানার জন্য তাকে টেক্সট করলাম, রিপ্লাই দেয়নি। তা আমি আমার কাজ করতেছিলাম অ্যাজ ইউজুয়ালি, কারণ ওই সময় সিলেটে আন্দোলনটা আপনার লাঞ্চের পরে শুরু হতো আর কি। তা আমি যাব, প্রিপারেশন নিচ্ছি, খাবার দাবার রেডি করতেছি খাওয়ার জন্য। তো 12টা বাজে তাকে আমি 12:15-র দিকে, প্রথম 12:09-এর দিকে ফোন দিলাম, ফোন সে ধরেনি। 12:15-র দিকে আবার ফোন দিলাম, ফোন কল হচ্ছে কিন্তু সে কল ধরেনি। পরে 12:21 কিংবা 23-এর দিকে আবার ফোন দিলাম, 3বার তার ফোনে আমার ফোন ঢুকছে, রিসিভ করতেছে না। 12:31-এ টাইমগুলো বেজোর, 15, 21, 33, 31। তো 31-এ যখন আবার ফোন দিলাম তার ফোনটা একদম সুইচ অফ দেখাচ্ছে, বন্ধ। তখন আমি আম্মুকে ফোন দিলাম 12:39 কিংবা 37। তখন আম্মু বলল তাকে তো আমি আজকে বের হইতে না করছি, কিন্তু সে মাত্র নিচে গেল, আমাকে বলল এই চা খাইতে যাচ্ছি আর চলে আসবো, কারণ 12টা থেকে 2টা পর্যন্ত আপনার কারফিউ শিথিল ছিল। তো যদি সে নিচে যায় আন্দোলনে বললে তার আম্মু যাইতে দিবে না, এর জন্য বলে গেছে এই যে আম্মু আমি নিচে যাচ্ছি, চাটা খেয়েই চলে আসবো। দেন সে ওখানে যায়, ওখানে প্রায় 250-300 স্টুডেন্ট ছিল, তাদের সাথে জয়েন করেছে। তারপরে যখন যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারতে মারতে তাদের দিকে যাচ্ছিল, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। যাত্রাবাড়ি থানা থেকে কাজলা অভিমুখে, তারা কাজলা ফুটওভার ব্রিজের ওখানে ছিল, তখন ছত্রভঙ্গ হয়ে যায়। সে তার আরও 2টা বন্ধু সহ তারা 3জন যায়, ওই যে রাহাত আর আরেকজন ছিল তার আরেকটা বন্ধু, সেও মারা গেছে পরে। তারা 3জন যায় দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিল। পুলিশ ওখান থেকে তাদেরকে বের করে লাঠি চার্জ করে, তারপরে বললো দৌড় দে। তখন টাইমকে গুলি করলো বারবার। আমি কান্নাকাটি করতেছি যে টাইমে নাকি গুলি লেগেছে, মানে যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলটা এদিকে বোঝায়। তো ওখানকার যারা লোকেরা ছিল তারা বলেছে যে ভ্যানে করে ওই দিকে নিয়ে গেছে, ওইদিকে তো ঢাকা মেডিকেল। তো আমরা কনফার্ম ছিলাম না যে ঢাকা মেডিকেল, ওইদিকে যেহেতু বলেছে আর ওইদিকে ঢাকা মেডিকেল। 2-3টা মর্গে ঢাকা মেডিকেলে খুঁজে শেষ, কোথাও পাচ্ছে না। পরে যখন আমার আন্টি আঙ্কেলকে ফোন দিল, আঙ্কেল সহ আমার মামারা, আঙ্কেলের ফ্রেন্ডরা সবাই জড়ো হয়ে গেছে, আমাদের লোক 15-20 জন। তখন অনেক, মানে তারা বলতেছে নাই, আমরা বলছি এখানেই নিয়ে আসছে। একজন সাংবাদিক ভাই একটা ছবি দেখায় বলল যে এই ছবিটা কিনা। আন্টি বললো হ্যাঁ এটাই তো আমার বাবা, কান্নাকাটি করতেছে। তখন আমরা এনশিওর যেহেতু হয়েছি সাংবাদিক এখানেই নিয়ে আসছে, তারা বলতেছে নাই, তার মানে আমরা আরও ঝামেলা করতেছি, এখানেই নিয়ে আসছে। পরে তারা, এটা তো তখন 2টা-2:30টার খবর, তারা 4টা বাজে একটা রুম খুলে, ভিতরে একটা রুম খুলে ওখান থেকে বের করে দিল আইমের লাশ। তাই তো অনেক বড়, অনেক লম্বা ছিল, 6 ফিট ছিল। দরজাটা যখন খুলছে ঘর রুমের এই মাথা ফেলে রাখছে ফ্লোরে। ভাই হত্যার বিচার তিনি পাননি।
তার দাবি, বিচার যাদের করার কথা তারা কেউ কথা রাখেননি। তারা না শহীদ পরিবারের জন্য কিছু করেছে, না আহতদের জন্য কিছু করেছে। শহীদ পরিবারের প্রধান লক্ষ্য কি, উদ্দেশ্য কি, চাহিদা কি? আমাদের বিচার। তারা বিচারে কিছুই করবে না। বিচার নামে প্রহসন করে গিয়েছে। ট্রাইব্যুনালের মধ্যে তাজুল ইসলাম বাকশাল কায়েম করেছিল। যারা বিচারের জন্য কথা বলতো তাদের নিষেধাজ্ঞা দিয়ে রাখতো, ট্রাইব্যুনালে যেন না ঢুকতে পারে। কত বড় জালিম, চিন্তা করতে পারেন? তারপরে যারা আছে গ্রেফতার তো করতোই না, দেখিয়ে দেওয়ার পরেও যারা গ্রেফতার আছে তাদেরকে সাজা দেয়, আপনারা রেখেছেন 2-3 বছর। আর যারা পলাতক তাদেরকে দিয়ে ফাঁসি। এগুলো প্রহসন তারা করে গেছে। নাট্য মঞ্চ, তারা একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে, আমরা সেটার দর্শক ছিলাম না। আর ছাত্র উপদেষ্টাদের কাছে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যে তারা আমাদের ভাই ছিল, তারা আমাদের যেভাবে ওন করার কথা ছিল তারা সেভাবে করেনি। শহীদ পরিবারের বা আহত জুলাই যোদ্ধাদের কোনো দুঃখ দুর্দশার কথা নিয়ে যদি দাবি দাবা নিয়ে যাওয়া হতো, না সেটা আসিফ মেনেছে, না সেটা নাহিদ ভাই মেনেছে, কেউই বলতে পারবে না। কারণ হলো, আমি সেই এনএসসি ভবনে, আমি সহ আবু সাইদের ভাই, আহনাফের মা, আলভির বাবা, গোলাম নাফিসের বাবা সহ আমরা 8-10 জন গিয়েছিলাম এনএসসি ভবনে, যে শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়া। আমি তো বিভিন্ন টক শোতে বলেছি, কয়েকদিন আগে বরিশালে গিয়ে বলেছি। আসিফ মুখের উপরে না করে দিল, তার নাকি সেটা জানা নাই যে আহত এবং শহীদ পরিবারদেরকে চাকরি দিতে হবে। আমি তাকে এভাবে প্রশ্ন করলাম, কেন আপনাদের 9 দফায় ছিল না একটা পরিবারকে কোটা না, জাস্ট পরিবারটা দাঁড়ানোর জন্য একটা করে চাকরি দিয়ে দেওয়ার জন্য? তার নাকি সেটা সে অবগত নাই। নাহিদের কাছে যখন গেলাম, নাহিদ ভাইয়ের কাছে, তার বাসভবনে ফার্স্টে গেলাম ডক্টর ইউনূস স্যারের কাছে, যে শহীদ পরিবারদেরকে 50 লক্ষ টাকা আর আহত জুলাই যোদ্ধাদের যারা অঙ্গ হারিয়েছে তাদের 30 লক্ষ টাকা দিয়ে পুনর্বাসনের জন্য এককালীন ক্ষতিপূরণ বাবদ। ক্ষতিপূরণ তো কোনো কিছুর বিনিময়ে স্বজনকে ফিরে আসবে না। ডক্টর ইউনূস স্যার তখন আসিফ ভাই, নাহিদ ভাই আর সার্জিস ভাইকে দেখিয়ে দিয়েছে। এখানে আমরা একা ছিলাম না, 20-25 জন শহীদ পরিবার ছিল ওখানে, তাদের দেখিয়ে দিয়েছে ডক্টর ইউনূস স্যার। তারপরের দিন নাহিদ ভাই তার বাসভবন নিকেতনে, সে থাকতো তখন মন্ত্রীপাড়ায়, আমাকে ডাকলো, আমি সহ গোলাম নাফিসের বাবা, আলভির বাবা, আমরা গেলাম। নাহিদ ভাই আমাকে বলছে, না না রবিউল, তুমি এটা চাইতে পারো না, তুমি এটা বড় ভুল করেছো, চরম অন্যায় করেছো, টাকা চাইতে পারো না তুমি। তারা কোন দাবিটা আমাদের মেনেছে? আমাদের বিচারের কথা বলি, বিচারের দাবির জন্য কত আন্দোলন সংগ্রাম করেছি। তারা ক্ষমতার মসনদে থাকাকালীন সময়ে তারা কি কখনো দেখেছেন? স্টিল নাও, ফ্রম দ্য বিগিনিং থেকে এখন পর্যন্ত তারা কি কখনো বিচারের জন্য শহীদ পরিবারের পাশে এসে এক কাতারে দাঁড়িয়েছে, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে? অথবা বিচারের জন্য যখন আন্দোলন করতেছি, আমাদের শহীদ পরিবারের উপরে আক্রমণ হয়েছে, তারা এটার জন্য নিন্দা জানাইতে, একটা পোস্ট করতে কিছু দেখেছেন? তাহলে তারা কোথায় জুলাইকে ধারণ করে? প্রশ্ন। ছোট ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে তিনি লড়ে যাচ্ছেন ন্যায় বিচারের জন্য। তুহিন কান্তি দাস, চর্চা, ঢাকা।